কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশনের 13 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। এখন আমরা যেসব জিনিসপত্রটা ডিসকাস করব সেসব মূলত পরবর্তীতে আমরা ২-৩ টা থিওরাম সলভ করব। সেগুলোর পূর্ব প্রস্তুতি বলতে পারেন। কনফ্রেসেবল ফ্লুইড ফ্লো বা সংকোচনযোগ্য তরল প্রবাহ জিনিসটা কি? এমন তরল প্রবাহ যেখানে ডেনসিটি বা ঘনত্ব সময় বা অবস্থানের সাথে পরিবর্তিত হয় তাকে আমরা বলবো কনফ্রেসেবল ফ্লুইড ফ্লো। আর এখানে সময়ের সাথে যে পরিবর্তন বা চেঞ্জ সেটাকে আমরা বলি লোকাল চেঞ্জ। আর অবস্থানের সাথে স্পেসের সাথে যে পরিবর্তন এক্স ওয়াই জেড অ্যাক্সিস এর সাথে এক্স ওয়াই জেড অ্যাক্সিস এর সাথে যে পরিবর্তন সেটাকে আমরা বলি কনভেক্টিভ চেঞ্জ। আর টাইমের সাথে পরিবর্তন সেটাকে আমরা বলি লোকাল চেঞ্জ। এটা বলতে মূলত বোঝায় যে প্রবাহ চলার সময় তরল সংকুচিত অবস্থাতে হতে পারে এবং ঘনত্ব পরিবর্তিত হতে পারে। আর এটার উদাহরণ সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ভাই যে উচ্চ গতির জেট ইঞ্জিন বা ফাইটার বিমানগুলো চলার সময় সব ঘটে, এবং রকেট চলার সময়, এবং গ্যাসের প্রবাহের ক্ষেত্রে আমরা জানি গ্যাস ওয়ান কাইন্ড অফ ফ্লুইড, তাই না? বাট তরলের ক্ষেত্রে কম্প্রেসিবল ফ্লুইড ফ্লোটা তেমনটা সংঘটিত হয় না সাধারণভাবে। তার পরবর্তী কনসেপ্টটা হচ্ছে আমাদের ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো বা অসংকোচন যোগ্য তরল প্রবাহ। এটা মূলত তরলের ক্ষেত্রেই সংঘটিত হয়। এমন তরল প্রবাহ যেখানে ঘনত্ব বা ডেনসিটি প্রায় ধ্রুব থাকে, এক্স্যাক্টলি ধ্রুব থাকে না, বাট প্রায় ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট বলতে পারেন, অর্থাৎ পরিবর্তিত হয় না ডেনসিটি। তাকে বলা তাকে বলে ইনকম্প্রেসিবল ফ্লো। এটাকে সাধারণভাবে বললে তরল প্রবাহ চললেও ভরের বা ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না, এবং সাধারণত তরল পদার্থের জন্য এটা প্রযোজ্য। ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো তরলের ক্ষেত্রেই মূলত সংঘটিত হয়ে থাকে, আর কম্প্রেসিবল ফ্লুইড ফ্লোটা গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি পানির প্রবাহ। আর যে ম্যাচ নাম্বার গুলো কি ভাই, ম্যাচ নাম্বার যদি লেস দেন 0.3 হয়, 0.3 চাইতে কম হয়, তখন সেক্ষেত্রে আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো সংঘটিত হয়। আর এই পাঁচটাতেও ছিল যে ম্যাচ নাম্বার যদি গ্রেটার দেন 0.3 হয়, সেক্ষেত্রে আমরা ওই ফ্লুইডটাকে বলতে পারবো কম্প্রেসিবল ফ্লুইড ফ্লো। বুঝতে পারলাম? এখন আমরা ভর সংরক্ষণ সূত্র বা মাস কনজারভেশন লটা নিয়ে কথাবার্তা বলবো। গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে থিওরাম সলভ করব। তরল বা গ্যাস প্রবাহের ক্ষেত্রে আমরা সংরক্ষণ সূত্র তো ইতিমধ্যে জানি বিভিন্ন ক্ষেত্রে, বাট আমরা যখন ফ্লুইড পড়ছি, ফ্লুইড ডাইনামিক্স এর ক্ষেত্রে এই ভর সংরক্ষণ সূত্রটা বা মাস কনজারভেশন লটা কিভাবে কাজ করে, তরল বা গ্যাস প্রবাহের ক্ষেত্রে আমরা জানি যে ফ্লুইড বলতে এখানে আমরা ফ্লুইড ডাইনামিক্সে আমরা তরল এবং গ্যাস নিয়ে কাজ করছি, এবং কোনো নির্দিষ্ট সীমার ভেতর ভরের পরিবর্তন সময়ের সাথে পরিবর্তিত হতে পারে না। অর্থাৎ ভরকে এক কথায় এত কিছু মনে না থাকলেও আপনি এইটুকু মনে রাখলেই হবে যে ভরকে সৃষ্টি বা ধ্বংস করা হয় না, বা ধ্বংস করা যায় না। আপনি ভর সৃষ্টি করতে পারবেন না কিংবা ধ্বংস করতে পারবেন না। সবসময় অপরিবর্তনশীল থাকবে এবং কেবলমাত্র স্থানান্তরিত হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং এই সূত্রের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা কন্টিনিউটি ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলবো একটু পরেই, যা ফ্লুইড ডাইনামিক্স এর অন্যতম প্রধান সমীকরণ বলতে পারেন। কন্টিনিউটি ইকুয়েশন গুরুত্বপূর্ণ থিওরেম, পরীক্ষায় আসার মতো। এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা পাইপের মধ্যে দিয়ে যদি পানি প্রবাহিত হয়, তো পাইপের ভেতর কোনো পানি তৈরি হচ্ছে না বা হারিয়ে যাচ্ছে না। লাইক এমন করে একটা পাইপ তৈরি করতে পারি এখানে। তো এই পাইপের ভেতর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, লাইক পানি। এই পাশ দিয়ে যদি 10 লিটার পানি প্রবেশ করে, তো এই পাশ দিয়ে ঠিক 10 লিটারই পানি বের হয়ে যায়। অর্থাৎ এখানে এই ভর চেঞ্জ হচ্ছে না। কিংবা আপনি কেজি বলতে পারেন। 10 কেজি পানি যদি প্রবেশ করে, এই পাশ দিয়ে 10 কেজি পানিই বের হয়ে যায়। অর্থাৎ যেটুকু পানি ঢুকছে ঠিক ততটুকুই বের হচ্ছে। এটাই হলো ভর সংরক্ষণ বা মাস কনজারভেশন ল। পরবর্তী কনসেপ্টটা হচ্ছে, এসব মূলত আমাদের থিওরেম গুলো প্রুভ করার সময় বা ডিসকাস করার সময় মূলত কাজে লাগবে। ম্যাটেরিয়াল ডেরিভেটিভ জিনিসটা কি? ফ্লুইড ডাইনামিক্স এর একটা মৌলিক ধারণা বলতে পারেন, যার সাহায্যে বোঝা যায় তরলের একটি কণা বা ফ্লুইড পার্টিকল যখন প্রবাহের সঙ্গে চলতে থাকে, তখন তার কোন বৈশিষ্ট্য, তার কোনো বৈশিষ্ট্য, যেমন বৈশিষ্ট্য বলতেই বা বিহেভিয়ার বলতেই আমরা ফ্লুইডের ডেনসিটি, টেম্পারেচার, ভেলোসিটি, এক্সেলারেশন এইসবকে বুঝি, তাই না? কিভাবে পরিবর্তিত হয়েছে, কিভাবে পরিবর্তিত হয় সময়ের সাথে, সেটাই মূলত ডিক্লেয়ার করে এই ম্যাটেরিয়াল ডেরিভেটিভ। তাহলে আমরা ধরে নিলাম যে ফাই একটা স্কেলার ফিল্ড টাইপের, এক্স ওয়াই জেড টি হলো কোনো স্কেলার ফাংশন, যেমন ঘনত্ব, তাপমাত্রা এইসব। এটার জন্য আমরা ম্যাটেরিয়াল ডেরিভেটিভটা কিভাবে প্রকাশ করি? ডি ফাই আপন ডিটি ইকুয়ালস টু লেখা যায় ডেল ফাই আপন ডেল টি প্লাস
কিউ এটা অবশ্যই ভেলোসিটি ডট ভেক্টর ডেরিভেটিভ অপারেটর ন্যাবলা, আমরা ন্যাবলা সবাই চিনি, এটার সাথে জাস্ট ফাই মাল্টিপ্লাই অবস্থায় থাকবে। এইটাই হচ্ছে মূলত আমাদের ম্যাটেরিয়াল ডেরিভেটিভ। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা এই অংশটুকু দেখতে পাই, ডান পাশের এই অংশটুকু, এইটুকুর পরিবর্তে আমরা একটু পরে যখন থিওরেম সলভ করবো তখন দেখবো যে এই অংশটুকুর পরিবর্তে আমরা এইটা লিখতে পারবো। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট। বুঝতে পারলাম? এর পরের কনসেপ্টটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ন্যাবলা। এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ন্যাবলা। আর ন্যাবলাকে আমরা এভাবে ডিফাইন করি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ন্যাবলা, যেহেতু ভেক্টর সেহেতু ভেক্টর সাইন দিলাম, ইকুয়ালস টু হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ক্যাফ। অবশ্যই আই জে কে যেহেতু ভেক্টর, ইউনিট ভেক্টর সেহেতু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হবে। এখন ধরেন আমাদের কাছে কোন একটা স্কেলার ফিল্ড আছে ফাই, একটা স্কেলার ফিল্ড ফাই ইকুয়ালস টু 4x মাইনাস 3y প্লাস 2z। আপনি হয়তো এটা দেখে বুঝতে পারছেন, দেখেন এটা হচ্ছে আমাদের স্কেলার ফিল্ড, কারণ এখানে আই জে কে বলতে কিচ্ছু নাই, সেটা স্কেলার ফিল্ড। এখন এই ভেক্টর ডেরিভেটিভ ডিফারেনশিয়াল অপারেটর অর ন্যাবলা অপারেটরের সাথে যদি আমরা এই ফাই ফাংশন অর্থাৎ স্কেলার ফাংশনের যদি আমরা ডট গুণ করি, তাহলে ন্যাবলা অপারেটর ডট ফাই করি, তাহলে এইটাকে বলে গ্রেডিয়েন্ট। ডট গুণ করার পর যা পাবো সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। এসব আমরা ছোটকালে পড়েছি এইচএসসি লেভেলে, হ্যাঁ। তাহলে এটাকে বলে গ্রেড অফ ফাই, ফাই এর গ্রেডিয়েন্ট। এখন আমাদের যা লাগবে সেটা হচ্ছে ডাইভারজেন্স। এখন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ন্যাবলা এর সাথে যদি আমরা কোনো ভেক্টর ফিল্ড বা আর কোন একটা ভেক্টর রাশি, ধরেন এ এনি ভেক্টর কম্পোনেন্ট, একে এভাবে ডিফাইন করা আছে, ধরেন 3xi প্লাস 4yj প্লাস 5z কে এভাবে করে জাস্ট ডেসক্রাইব করা আছে এ কে। বুঝতে পারছেন আই জে কে যেহেতু আছে সেহেতু এটা একটা ভেক্টর। আর নেবলা অপারেটর এটাও কিন্তু ভেক্টর। তাহলে এই নেবলা অপারেটর ডেল এর সাথে যদি আমরা এই এ কে যদি ডট গুণন করি, দেন যা পাবো সেইটাকে আমরা বলি, ডট গুণন করার পর সেটাকে বলি ডাইভারজেন্স। ডাইভারজেন্স সংক্ষেপে আমরা ডিআইভি লিখি, ডিভ বা ডাইভারজেন্স। আর কোন একটা ভেক্টর ক্ষেত্রে এ ছিল একটা ভেক্টর আর নেবলা তো ভেক্টর, দেন দুইটা যখন আমরা ডট গুণন করি দেন যা পাই সেটা মূলত স্কেলার হয়। তাহলে কোন একটা ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স স্কেলার হয়, এটা নিয়ে মূলত আমাদের কাজ। আর যদি আমরা এই নেবলা অপারেটর এর সাথে যদি এই এ ভেক্টরের ক্রস গুণন করি তখন যা পাওয়া যায় সেটাকে বলে কার্ল। বাট এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই বলতে পারেন। এখন ডাইভারজেন্স এর রেজাল্টটা অর্থাৎ ডেল এই নেবলার সাথে যখন এ ভেক্টরটাকে যখন আমরা ডট গুণন করব, ডট গুণন করার পর রেজাল্টটা তো আমাদের স্কেলার আসবে, তাই না? ধর 5 10 15 20 কিছু একটা নাম্বার পাবো, স্কেলার নাম্বার। তখন আমরা সেটা যদি পজিটিভ হয়, পজিটিভ হলে আমাদের আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব বা ডেনসিটিটা হ্রাস পায়। একটা ফিগারের মাধ্যমে দেখেন, ধরেন এই পয়েন্টে ডেনসিটি অনেক ছিল, ঘনত্ব যখন এটা সরু ছিল এই পোর্শনে আয়তন কম, দেন আস্তে আস্তে আমাদের আয়তনটা বাড়ছে, তখন ডেনসিটি কমছে। দেখেন এই লাইনগুলো আস্তে আস্তে স্পেস বাড়ছে লাইনগুলোর মধ্যে, আর এখানে অনেক দূরে দূরে চলে এসছে। তাহলে এই পয়েন্টে যদি বলি তাহলে ডাইভারজেন্স কত, এই পয়েন্টে ডাইভারজেন্স এই পয়েন্ট হচ্ছে ধনাত্মক। অর্থাৎ ডাইভারজেন্স যদি ধনাত্মক হয় তাহলে আয়তনটা বৃদ্ধি পায় আর ঘনত্ব ডেনসিটিটা হ্রাস পায়। আর একইভাবে ডাইভারজেন্স যদি যদি আমরা নেগেটিভ হয় তাহলে আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে এই পয়েন্টে যদি চিন্তা করি জাস্ট এটার অপোজিট ফিগার, এই পয়েন্টে দেখেন লাইনগুলো খুব কাছাকাছি আছে, অর্থাৎ এখানে ডাইভারজেন্সটা নেগেটিভ আর এই পাশে আসলে কিন্তু ডাইভারজেন্সটা পজিটিভ হয়ে থাকে। আর যদি এমন হয় যে ডাইভারজেন্স জিরো পাইলাম সেক্ষেত্রে সলিনয়েডাল হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই আমাদের ডাইভারজেন্সের ভ্যালুটা জিরো হয়, অর্থাৎ ডেনসিটি এবং আয়তন এগুলো অপরিবর্তিত থাকে বা কনস্ট্যান্ট থাকে। এতটুকু জানলেই হবে।
এখন আমরা গস ডাইভারজেন্স থিওরাম নিয়ে ডিসকাস করব, মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম। যদি কোনো একটা বদ্ধ আয়তনের বা ক্লোজ ভলিউম বলতে পারেন, ভেতর কোনো একটা ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর ফিল্ড থাকে, এফ ডেফিনেটলি ভেক্টর ফিল্ড, এর ডাইভারজেন্স থাকে। ডাইভারজেন্স বুঝতে পারছেন? তাহলে এই এফ এর ডাইভারজেন্স মানে কি ভাই? এফ এর ডাইভারজেন্স এর অর্থ হচ্ছে যে নেবলা অপারেটর যে আমরা বললাম, এই নেবলা অপারেটরের সাথে এই ভেক্টর ফিল্ড এফ এর ডট গুণন থাকবে। ডাইভারজেন্স মানে হচ্ছে নেবলা অপারেটরের সাথে এই ভেক্টর ফিল্ড এফ এর ডট গুণন থাকবে। একটু আগে আমরা দেখলাম যে ডাইভারজেন্স বলতে কি মিন করে। তাহলে সেই আয়তনের উপর দিয়ে বাইরে প্রবাহিত ফ্লাক্সের সমষ্টি ডাইভারজেন্সের ভলিউমের ইন্টিগ্রালের সমান হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম। এই জিনিসটা এখানে লিখে আছে, বাট এইটারে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে থিওরেমটা হচ্ছে এমন, এই যে সারফেসটা টোটাল ইন্টিগ্রাল করব, দেন আমাদের এখানে থাকবে ভেক্টর ফিল্ড এফ, দেন একটা ইউনিট ভেক্টর যদি এন থাকে একক ভেক্টর, আর ডিএস। আর কোনটা কি এখানে জাস্ট ডিসক্রাইব করা আছে ভাই, আমাদের এফ হচ্ছে যে কোনো একটা ভেক্টর, আর এস হচ্ছে আমাদের বদ্ধপৃষ্ঠ যার ভেতর ভলিউমটা আছে। এই এসটা হচ্ছে আমাদের ক্লোজ ক্লোজ সারফেস যার ভেতর আমাদের ভলিউমটা আছে। এসব আমরা কিন্তু ফিগার দিয়েও দেখবো পরবর্তীতে যখন থিওরেম সলভ করব। আর এনটা হচ্ছে একটা বাইরের দিকে লম্ব ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি কেমনে কাজ করে সব নিয়ে কথাবার্তা বলবো। আর এই ভেক্টর ফিল্ড এফ এর সাথে যখন ইউনিট ভেক্টরে আমরা ডট গুণন করব, তখন ওই পৃষ্ঠ দিয়ে প্রবাহিত ফ্লাক্স পাবো। আর নেবলা অপারেটরের সাথে যখন এফ এর ডট গুণন করব, দেন যা পাবো সেটাই মূলত ডাইভারজেন্স। ভেতরে কত প্রবাহ তৈরি হচ্ছে তা বা হারাচ্ছে এটা মিন করে। আর ডিএসটা হচ্ছে আমাদের পৃষ্ঠের ছোট অংশ, এবং ডিভি হচ্ছে আমাদের আয়তনের ছোট অংশ। বুঝতে পারলাম? এখানে কোনটা কি মিন করছে সব আমরা দেখা শেষ। তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো গস ডাইভারজেন্স থিওরাম অনুসারে ইকুয়ালস টু এই যে ভলিউমের ইন্টিগ্রাল, ভি আয়তনের ভলিউমের ইন্টিগ্রাল সমান হবে। তাহলে ইন্টিগ্রাল ভি, এখানে তিনটা ইন্টিগ্রাল সাইন না দিয়ে আপনি একটা দিলেও হবে, কোনো প্রবলেম নাই। দেন আমাদের নেবলা অপারেটরটা থাকবে, দেন সিম্পলি আমাদের ভেক্টর ফিল্ডটা, দেন ডি ভি। দেখেন এখানে যখন সারফেসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছিলাম তখন ডিএস, এখানে ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি ডিভি। বুঝাতে পারলাম? তাহলে চেঞ্জটা কি হলো? এই এফ এর মতোই আছে, বাট এখানে আমাদের ইউনিট ভেক্টরটা কিন্তু নেবলা হয়ে গেছে। বুঝাতে পারলাম? আর ডিএস এর পরিবর্তে আমাদের ডিভি, যেহেতু আমাদের ভলিউমকে ইন্টিগ্রেশন করছি। এটাই মূলত আমাদের গস ডাইভারজেন্স থিওরাম, এবং এটা আমরা ইউজ করব থিওরামটা সলভ করার সময়। আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে প্রোডাক্ট রুল ফর ডাইভারজেন্স। প্রোডাক্ট রুল ফর ডাইভারজেন্স এটা মূলত কি মিন করে? ধরেন আমাদের কাছে কোনো একটা স্কেলার রয়েছে, স্কেলার ফাংশন ফাই, এটা হচ্ছে একটা আমাদের স্কেলার ফাংশন, এবং এফ একটা ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর বলতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন প্রোডাক্ট রুলটা হচ্ছে এমন যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ডট, তাহলে ফাইলের পরিবর্তে যদি আমরা রো লিখি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে আবার সুবিধা হবে। রো, কারণ একটু পরে আমরা রো দিয়ে ইউজ থিওরেমটা সলভ করব। ধরেন রো একটা স্কেলার ফাংশন ধরলাম, আর এফ হচ্ছে একটা ভেক্টর ফিল্ড, কিংবা এই এফ এর পরিবর্তে কিউ লিখতে পারি, কারণ আমরা ভেলোসিটি নিয়ে কাজ করব। ভেলোসিটি একটা ভেক্টর ফিল্ড, যেহেতু সেহেতু এফ এর পরিবর্তে জাস্ট কিউ নিলাম। তাহলে এটা সমান লিখতে পারবো এভাবে যে নেবলা ডট ব্র্যাকেটের ভিতরে এটা ডেনসিটি মূলত রো ইনটু ভেলোসিটিটা, এটা সমান আমরা লিখতে পারবো প্রোডাক্ট রুল ফর ডাইভারজেন্স অনুসারে যে ভেলোসিটি ডট নেবলা, নেবলাটা অবশ্যই ভেক্টর, রো প্লাস রো নেবলা ডট ভেলোসিটি। অর্থাৎ এই পোর্শনটাকে যদি আপনি লেফট সাইড বলেন, নিউমেরিক্যালি সব প্রমাণ করা যায় লেফট সাইড
আর এই অংশটি হচ্ছে রাইট সাইড। নিউমেরিক্যালি আমরা এটাকে প্রমাণ করতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড হয়। অর্থাৎ আমরা যদি কোথায় এই পোরশনটুকু দেখি, কোথায় এমন যদি অংশ দেখি তাহলে এটুকের পরিবর্তে আমরা এই অংশটুকু লিখে ফেলতে পারবো। ওই কন্টিনিউটি ইকুয়েশনকে ভাঙার সময় ভাই এটা আমরা কাজে লাগাবো। এটাই ছিল মূলত প্রোডাক্ট রুল ফর ডাইভারজেন্স। আর কিছু বাকি থাকলো? আমরা ইতিমধ্যে ম্যাটেরিয়াল ডেরিভেটিভটাও দেখেছি। আর কিছু বাকি থাকলো না আপাতত। এখন আমরা ফুললি প্রিপেয়ার্ড এই পরবর্তী থিওরেমটা সলভ করার জন্য। একটু পরেই ভাই আমরা এই থিওরেমটা সলভ করব। এস্টাবলিশ দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন দ্য ফর্ম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ থিওরেম। সর্বশেষে চলে আসছিল। এতটুকু কথা নেক্সট টিউটোরিয়ালে।